Hello, sir. Welcome. ঠিক আছে। Hello. হ্যাঁ, জি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? রিফাত? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা তো এখন বাজে কয়টা? 9টা বাজতে বোধহয় 8:57। ঠিক আছে, আমরা টাইমলি 9:01 বা 9:02 এ শুরু করব। জি স্যার। ঠিক আছে, আমি একটু রেডি করতে থাকি। রেডি করতে করতে এসে যাবে। চালু করো তো। একটু চালাতে অসুবিধা হচ্ছে না? না না না, কোথাও যায় না। দশটা 2 বাজে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। জি স্যার। যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ, কারণ আমরা
দিন দিন একটা খারাপ থেকে খারাপতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তার মধ্যেও যারা এই পড়াশোনাটা অব্যাহত রাখার চেষ্টা করছে সবাইকে অভিনন্দন। নানান ধরনের বেদনাদায়ক খবর তো আমরা পাচ্ছি, তো সেটা তো এখন মনে হচ্ছে যে আমাদের অনেকদিন আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। তো ক্লাসের বিষয়ে যেটা কথা, যে আমরা গত ক্লাসে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স পড়িয়েছিলাম 4টা ক্লাস, এবং গত ক্লাসের শেষটা আমরা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স এর সামান্য কয়েকটা কথা দিয়ে শেষ করেছিলাম। তবে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স এর একটা আলোচনা বাকি রয়ে গেছে, যেটা পরে আমার মনে হলো সেটা আমরা দেখি একটা সময় আলোচনা করে দেবো। সেটা হচ্ছে ভোলাটাইল অ্যানেস্থেটিক্স, অ্যাড্রিনালিন অ্যান্ড অ্যারিথমিয়া। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটা আমাদের আলোচনার বাইরে থেকে গেছে। কিন্তু আমরা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স এটা আমাদের খুবই একটা রেগুলার ইউজের একটা ওষুধ, প্রত্যেক দিনই আমাদের ব্যবহার করতে হয়। বিশেষ করে আমরা জেনারেল অ্যানেস্থেটিক্স যখন অ্যাপ্লাই করি, এবং আমরা জানি যে নিয়ারলি 100% অ্যানেস্থেটিক্সই আমরা আসলে ইন্ট্রাভেনাস রুটেই দিয়ে থাকি। কিছু কিছু ওষুধের ইন্ট্রামাসকুলার অথবা পার রেক্টাল ব্যবহার আছে, সেগুলো হয়তো আলোচনায় আসবে। তো আমরা একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস অফ ওয়ান স্ট্যান্ডার্ড ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট। তো সেখানে আমরা বলেছিলাম যে কোনো একটা ওষুধ ধরেই এই জিনিসটা মনে রাখা সম্ভব। বই আপনারা দেখবেন, আমরা তো আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতি তাতে আমরা অনেকটা মেমোরাইজ করার চেষ্টা করি, বাংলায় মুখস্থ যেটা বলি আমরা। কিন্তু বোঝার জন্য আমরা বলেছিলাম যে ধরা যাক আমরা আলোচনার জন্য থাইপেন্টাল সোডিয়ামকে ধরবো। সোডিয়ামের যে অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো আমি চাইবো, এবং যেগুলো সাইড ইফেক্টস অথবা ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে, সাইড ইফেক্ট বলাই ভালো, সেগুলোকে স্যারের সাউন্ডটা শুনতে পাচ্ছি না। না, শুনতে পাচ্ছি না। একটু অপেক্ষা করি, মনে হয় নেটওয়ার্ক ইস্যু কোনো।
স্যারের ওখানে একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে, স্যার আবার নতুন করে কানেক্ট করছেন। বন্ধ হয়ে গেল না? এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি খানিকটা কথা এগিয়ে গিয়েছিলাম, সেটা হয়তো আপনারা শুনতে পাননি। আচ্ছা, তো আমি আবার তাহলে গোড়া থেকে শুরু করতে হয়। আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট ক্রাইটেরিয়া কি কি হওয়া উচিত, এটা কখনো কখনো আলোচনায় আসে। তো যে জিনিসটি আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক ড্রাগ যদি ধরি, যেমন থাইপেন্টাল সোডিয়াম, থাইপেন্টাল সোডিয়ামের যে ভালো দিকগুলো আছে সেগুলো আমরা চাই। থাইপেন্টাল সোডিয়ামের যে সাইড ইফেক্ট অথবা ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো আমরা চাই না, সেগুলোকে যদি আমরা বলি যে এগুলো না থাকলে হবে, তাহলে একটা লম্বা লিস্ট হয়। যেমন এটা ডিসকানেক্ট হওয়ার আগে যেটা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে আমরা চাই যে একটা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টের হবে এটা হবে একটা শর্ট অ্যাক্টিং ড্রাগ। ঠিকই আছে, এই জন্য থাইপেন্টালের চেয়ে প্রোপোফল বেটার, কিন্তু দুজনেরই যা চাই মোটামুটি আছে। 2 নম্বর হচ্ছে যে এটা এমন একটা ওষুধ হবে যেটা আমরা কন্টিনিউয়াস ইনফিউশনে ব্যবহার করতে পারবো, ব্যবহার করার পরেও তাদের হাফ লাইফ হবে খুব কম। তৃতীয়ত কি, আমরা এটা ভেইনে ব্যবহার করি, তো ভেইনে ব্যবহার করলে ইট উইল হ্যাভ নো পেইন অন ইনজেকশন, কিন্তু আমরা জানি যে প্রোপোফলের কিন্তু পেইন আছে। তার মানে হচ্ছে যে আমরা যখন লিস্ট করতে যাব আমরা দেখবো যে এটা সবগুলোই যে একটা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে পাওয়া যায় তা নয়, তবে আমাদের চাওয়া থাকে, এবং এইগুলো জানা থাকলে সেই ডিসঅ্যাডভান্টেজ অথবা সাইড ইফেক্ট গুলো কি করে আমরা ওভারকাম করতে পারি সেটা আমাদের আলোচনার মধ্যে আসে। আমরা চাই যে যখন ইন্ট্রাআর্টেরিয়াল ইনজেকশন দেওয়া হবে তখন দেয়ার উইল বি নো সিকুয়েলি, কিন্তু আমরা জানি যে থাইপেন্টাল যদি ইন্ট্রাআর্টেরিয়াল ইনজেকশন হয় তাহলে তার সিকুয়েলি আছে। আমরা চাই যে এগুলো প্রিপেয়ার্ড হওয়ার পরে একটা লং শেলফ লাইফ থাকবে, কিন্তু আমরা জানি যে থাইপেন্টাল কোনো বইয়ে বলা আছে যে আফটার প্রিপারেশন হাফ লাইফ শেলফ লাইফ ইজ 24 আওয়ার্স, কোনো বইতে আর একটু বেশি দেওয়া আছে। আমরা জানি যে প্রোপোফল যখন একবার আমরা ওপেন করে ফেলি তখন we must use it কথাগুলো কেটে within যাচ্ছে স্যার। হ্যালো স্যার কথা কেটে যাচ্ছে, মাঝখানে কথা কিছু শোনা যায় না। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যায়? স্যার এখন শোনা যাচ্ছে। জি স্যার। তাহলে আমি একটু যাচ্ছে। স্লো বলি দেখি। তো আমরা চাই যে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট যেগুলো আমরা ব্যবহার করব তাদের কোনো রকমের অ্যানাফাইল্যাক্সিস থাকবে না, কেমন? কিন্তু আমরা জানি যে থাইপেন্টাল সোডিয়ামের অ্যানাফাইল্যাক্সিস কত, 1:, আমাকে এটা যেহেতু ইয়ারফোনটা 14,000। আমরা যদি প্রোপোফল ব্যবহার করি তাহলে তার অ্যানাফাইল্যাক্সিস রেট হচ্ছে 1 in every 50,000, কিন্তু কম বেশি আছে। আর আমরা চাই
পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, ডিসকানেক্ট করতে হবে না? না, শোনা যাচ্ছে না। বের হয়ে আবার ঢুকবো? কি করব বুঝতে পারছি না তো। বের হই, দেখি বের হয়ে আবার ঢুকি। স্যারের মনে হয় নেটওয়ার্কে আবার একটু প্রবলেম করছে, আমরা স্যারের সাথে কমিউনিকেট করছি, একটু অপেক্ষা করুন সবাই কষ্ট করে। এখন কি শোনা যায়? জি স্যার। হ্যাঁ, আমার মনে হয় যাচ্ছে যে স্যার। এই সকালবেলায় বোধহয় কোচিং পিরিয়ড, এই সময় হিউজ মানুষ শেয়ার করছে, সেই জন্য মনে হয় ডিস্টার্ব করছে। আচ্ছা, যাই হোক, দেখি আমরা একটু, আমি আস্তে আস্তে বলবো। একজনের সঙ্গে আসলে তাৎক্ষণিক যোগাযোগ থাকা দরকার ছিল, আমি মুহূর্তেই বুঝতে পারি। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? যাচ্ছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা আমরা যাচ্ছে স্যার। যেটা এঁকেছি সেটা হচ্ছে বারবিচুরিক অ্যাসিড রিং, এবং আমরা মোটামুটি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এটা আমাদের সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন হচ্ছে অতটা জিজ্ঞাসা করা হয় না, কিন্তু আমি মনে করি দরকার আছে। সরি, দেখি একটু। এবং আমরা আলোচনা করেছিলাম যে প্রথম যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে পজিশন 2 এ অক্সিজেন, এবং এটা হচ্ছে অক্সি বারবিচুরেট। আপনারা বইয়ে যদি এরপরে আজকের পরে বইটার দিকে একটু তাকান, তাহলে দেখবেন যে বিশেষ করে মর্গান এটা ভালো বুঝতে পারবেন যে 4টা অক্সি বারবিচুরেট আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে সেকোবারবিচুরেট, মিথেক্সিটাল, ফেনোবারবিটাল এবং পেন্টোবারবিটাল দেখবেন। আর বাদিকে দেখবেন যে থায়োবারবিচুরেট, অর্থাৎ যেখানে দ্বিতীয় পজিশনে রয়েছে সালফার। এই সালফার পজিশন দিয়েই তৈরি হয়েছে থায়োবারবিচুরেট, এবং থায়োবারবিচুরেটের প্রোডাক্টটি হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। তাহলে এই যে অক্সিজেনের জায়গায় সালফার দ্বিতীয় পজিশনে দিয়ে যে কাজটি করা হয়েছে সে কাজটি হচ্ছে কি, সেটা হচ্ছে ইট হ্যাজ ইনক্রিজড দি লিপিড সলিউবিলিটি। আমরা জানি যে ফেনোবারবিটান ইজ লেস লিপিড সলিউবল, কিন্তু থায়োপেন্টাল হাইলি লিপিড সলিউবল। এই জন্য কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কি করে, এটা লিপিড সলিউবল হওয়ার কারণে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে, এবং আমরা যে সিএনএস ইফেক্ট চাই সেটাই আমরা পাই। আরেকটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পজিশন 5। আমরা বলেছিলাম যে 2 নম্বর এবং 5 নম্বর পজিশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেই পরিবর্তনগুলো বেশি ঘটানো হয়ে থাকে। এবং এখানে দেখবেন আপনারা দেওয়া আছে R2, R3, কোন কোন বইয়ে আপনারা দেখবেন দেওয়া আছে HH, কোন বইয়ে দেওয়া আছে RR। যেটাই থাকুক, এটা হচ্ছে ব্রাঞ্চিং পজিশন। এই ব্রাঞ্চিং পজিশনেই কিন্তু একটা বড় ধরনের লম্বা
ব্রাঞ্চ তৈরি করা সম্ভব। এই ব্রাঞ্চিং এর সঙ্গে যেটা চেঞ্জ হয় সেটা আমরা বলেছিলাম যে যত বেশি ব্রাঞ্চ করবেন তত বেশি পটেন্ট হবে, কিন্তু তত বেশি তার কনভালসিভ প্রপার্টিটা বাড়বে। এই জন্যে আপনারা দেখবেন, যদি আপনারা স্ট্রাকচারের দিকেও তাকান, দেখবেন যে মর্গানে থায়োপেন্টালের চেয়ে আপনার মিথোএক্সিটাল এইটার যে ব্রাঞ্চিং চেইন এটা অনেক অনেক লম্বা, কিন্তু এটা আরেকটা কনভালসিভ প্রপার্টি আছে। এবং আমরা বলেছিলাম গত ক্লাসে এই কারণে মিথোএক্সিটাল কোনো সেন্টারে ইলেকট্রোকনভালসিভ থেরাপির সময় রিডাকশন এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। মোরাললেস এইটুকু যদি আমরা বারবিচুরেটের যে স্ট্রাকচার সম্পর্কে জানি, যেমন ধরেন আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা বলছি মিথোহেক্সিটাল মানে একটা মিথাইল অ্যাড করা হয়েছে। সেই মিথাইলটা অ্যাড করা হয় সাধারণত কোথায়, একটু কনফিউশন হতে পারে। কোনো বইয়ে আপনি দেখবেন যে ইট ইজ এন পজিশন অফ 1, অথবা কোনো বই আছে পজিশন 3 মিথাইল। সুতরাং মিথাইল যোগ করলে এই নামের মধ্যেই বলা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে যারা একটু উৎসাহী তাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে দেওয়া, সুতরাং তারা যেন একটু বেশি করে এই বিষয়ের মধ্যে একটু প্রবেশ করতে পারেন। এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে এর পরবর্তী আচ্ছা আমি প্রকৌশলে পরে যাই। তাহলে মোটামুটি আমরা এই বিষয়টা বুঝলাম যে স্ট্রাকচারটা যে আমরা দেখব এই টেক্সট বইয়ে দেওয়াই হয়, কিন্তু যারা শিক্ষার্থী তারা এই জিনিসগুলো জানবেন, না হলে কিন্তু টেক্সট বইয়ে এই জিনিসগুলো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এটা মনে রাখবেন। এবার যে এই যে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট যেগুলো এরা কাজ করে কোথায়, কোন রিসেপ্টরে পড়ে। আমরা জানি যে এই ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স মেইনলি দে অ্যাক্ট অন GABA and glycine। শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। GABA and glycine। আমরা আরেকটা ড্রাগের কথা জানি, কেটামিন, সে কাজ করে কোথায়, NMDA রিসেপ্টরের উপরে। এখন এটা আমরা একটু পরে আসি। গাবা রিসেপ্টর যেটা গাবা এ, সেটা আমরা জানি যে এটা হচ্ছে একটা পেন্টামারিক একটা রিসেপ্টর। পেন্টামারিক মানে হচ্ছে যে এটা যদি আমরা সেল মেমব্রেনকে এইভাবে দেখি, তাহলে তার মধ্যে একটা 5 ভাগে ভাগ করেছে, অথবা তার 5টা সাব ইউনিট আছে। এইভাবে জিনিসটাকে দেখা দরকার। তো কি রকম সেটা, সরি এটা অন্য কালার দিয়ে আঁকি, লাইক দিস। আমি সবাইকে অনুরোধ করব যে আসলে কিছু কিছু আঁকার প্র্যাকটিস করা উচিত হবে, কেমন? শুরু করলে তবেই আস্তে আস্তে এগুলো একটা ফর্মে, এটা হয়তো অত ভালো হলো না, কিন্তু লাইক দিস। এবং এইটার ভিতরে যে পোর্টটা হলো সেটা অ্যাকচুয়ালি হলো একটা ক্লোরাইড চ্যানেল। এবং আপনারা দেখবেন যে আলফা 1 যদি বের করি আমরা, আলফা 1, হিয়ার ইজ বিটা 2, another one is beta 2, and this one is gamma। তাহলে দুটো আলফা, দুটো বিটা, একটা গামা। এখন জিনিসটা হয় কি, জিনিসটা হয় আমরা যে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক্স ব্যবহার করি সেগুলো এদের কোথাও কোথাও বাইন্ড করে। গাবা রিসেপ্টরের পরে বাইন্ড করার ফলে যে কাজ সে করে, নাম্বার 1, potentiates the binding of endogenous GABA. Number 2, it reduces the dissociation. They reduces the dissociation of GABA
GABA from the side. তাহলে আমি ব্যবহার করলাম মিডাজোলাম, আমি ব্যবহার করলাম থাইপেন্টাল সোডিয়াম, এটা গিয়ে বাইন্ড করলো। মূলত যখন আমরা ব্যবহার করি সিডেটিভ লাইক মিডাজোলাম, তো এগুলা বাইন্ড করে B2। কোন কোন বইয়ে দেখবেন যে there are B3 subunits which gives anesthetic action। তাহলে কোন সাবইউনিটের পরে বাইন্ড করছে সেটা আমি একটু কারেকশন করি, যে যখন আমরা লো ডোজ থাইপেন্টাল ব্যবহার করছি তখন তারা বাইন্ড যদি করে B2 এর উপরে, তাহলে দেন দে গিভ সিডেটিভ অ্যাকশন। আমি একটু কারেকশন করি, একটু বলা ভুল হয়েছে। কিন্তু when they bind with beta 3 subunit, then they gives anesthetic action। আর আমরা যে বেনজোডায়াজিপিন যেগুলো ব্যবহার করি, সেগুলো বাইন্ড করে টু দিস গামা সাবইউনিটস। তাহলে যদি আমরা একটু ভালো করে জিনিসটাকে আঁকি, তাহলে এইভাবে বলা যায় যে অ্যানেস্থেটিক ড্রাগস প্রোপোফল, থাইপেন্টাল, তারা বাইন্ড করে এখানে, লাইক প্রোপোফল, থাইপেন্টাল, ইটোমিডেট। আর গামা সাবইউনিটে বাইন্ড করছে কে? বেনজোডায়াজিপিনস। এখন কাজটা কি হয়? কাজ হচ্ছে যে দেয়ার ইজ এন্ট্রি অফ দিস ক্লোরাইড ions, and so as it is negative there is hyperpolarization। সুতরাং ওই নার্ভকে উদ্দীপ্ত করতে যথেষ্ট শক্তিশালী স্টিমুলাসের দরকার, অথবা the stimulus becomes ineffective to produce any response। এই হচ্ছে যদি আমরা মূলত ধরি। কিন্তু যদি আমরা প্রোপোফলের কথা বলি, প্রোপোফল কিন্তু এছাড়া আরো কিছু জায়গায় কাজ করে। কোথায় কাজ করে? একটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলস, এবং 5 সেরোটোনার্জিক 5-HT3 রিসেপ্টরস। যে কারণে বলা হচ্ছে যে প্রোপোফলের একটা প্রপার্টি আছে কি, তাতে অ্যান্টিএমেটিক ইফেক্ট। কেন? because it acts on simultaneously 5-HT3 receptors। তাহলে আমরা মোটামুটি এই যে গাবা রিসেপ্টর, যেখানে শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, গাবা রিসেপ্টর যেখানে কাজ করে সেটা আমরা আলোচনা করলাম। একই সঙ্গে গ্লাইসিন রিসেপ্টরও কিন্তু কাজ একই রকমের, যেটা ওপেন করে ক্লোরাইড চ্যানেলস। আমরা যদি আচ্ছা NMDA রিসেপ্টর আমরা পরে যাব, পরে আসি। এখন এই যে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্টস, এর যদি আমরা এখন ফার্মাকোকাইনেটিক্স সম্পর্কে আসি, ফার্মাকোকাইনেটিক্স আমরা জানি যে ইট কনসিস্টস অফ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, পুরোনো দিনের ভাষায় বলা হয় মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন, এখন দুটোকে মিলিয়ে বলা হয় এলিমিনেশন। মেটাবলিজম এখন বলা হয় না, অনেকটা চলেছে বায়োট্রান্সফরমেশন অ্যান্ড এক্সক্রিশন, দে ইনক্লুডস ইন এলিমিনেশন। এখন অ্যাবজর্পশন, ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক এজেন্ট আমরা যখন ব্যবহার করি, then it goes directly to the vein।
সুতরাং এটা নিয়ে আলোচনা আসলে কম হয়। যেটা আলোচনা হতে পারে যদি আমরা পাররেক্টাল ব্যবহার করি, পাররেক্টাল ব্যবহার করা হয়, পাররেক্টাল মিথোএক্সিটালের ব্যবহার আছে, পাররেক্টাল থাইপেন্টাল সেভাবে ব্যবহৃত হয় না। আর আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার ডোজে আমরা কেটামিন ব্যবহার করি। সেক্ষেত্রে অ্যাবজর্পশনের কিছু কিছু কথা হয়তো আমরা যখন ওই ড্রাগস গুলো আলোচনা করব তখন সেখানে আসবে। কিন্তু ডিস্ট্রিবিউশন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ডিস্ট্রিবিউশন যখন আমরা আলোচনা করি তখন আমরা দেখবেন যে আমরা কি বলি, একটা হচ্ছে ভেসেল রিচ গ্রুপ, তারপরে চলে আসে মাসল, তারপরে চলে আসে ফ্যাট, এবং সবশেষে আছে স্কিন, বোনস, দিস এন্ড দিস। এবং ভেসেল রিচ গ্রুপ কি কি আছে? ব্রেন, হার্ট, আবার শুনতে সাউন্ড পাচ্ছি চলে না। গেছে। সারোয়ার স্যারকে একটু জানাও। স্যার আবার কানেক্ট করছেন, একটু অপেক্ষা করি আমরা সবাই। তাই আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে এখন? জি স্যার, এখন দেখা যাচ্ছে, শোনা। আচ্ছা ঠিক আছে, কিছু অসুবিধা হচ্ছে, এটা তো কিছু করার দেখছি না। এই এবার ঠিক আছে। এটা না, স্যার। on আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভেসেল রিচ গ্রুপে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে যে মেইনলি আমাদের যে অর্গান অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে ব্রেইন, এবং ব্রেইনের যে অ্যাকশনটা চলে যায়, অর্থাৎ থাইপেন্টাল দিলাম আমরা, থাইপেন্টাল একটা স্লিপিং ডোজ দিলে এটা যেটা হয় যে সেটা হচ্ছে 2 থেকে 3 মিনিট অথবা 3 থেকে 5 মিনিট যেভাবে বলি আমরা, তার মধ্যে আবার তার জ্ঞানটা ফিরে আসে। এবং এই যে অ্যাকশনটা যে চলে গেল, এটা কেন চলে যায়, এটা কিন্তু এমসিকিউতে অনেক কোশ্চেন হয়। সেটা হচ্ছে ইট ইজ ডিউ টু রিডিস্ট্রিবিউশন, নট ডিউ টু মেটাবলিজম। মেটাবলিজমের কারণে নয়, মেটাবলিজমের কারণে নয়, এটা হচ্ছে ডিউ টু রিডিস্ট্রিবিউশন। তাহলে আমরা আমাদের এই যে চার্ট যেটা আছে যে ভেসেল রিচ গ্রুপের বডি ম্যাস কত আর কার্ডিয়াক আউটপুট কতটা পায়, এটা কিন্তু যারা পরীক্ষা, ইভেন কি ডিপ্লোমা পরীক্ষাতেও কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে ধারণা না থাকলে অনেক অনেক কাজেই অসুবিধা হবে, অনেক কাজেই অসুবিধা হবে। সুতরাং ভেসেল রিচ গ্রুপের বডি ম্যাস যেটা, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম, বলতে বলতে কেটে গেল, সেটা হচ্ছে
10%, 10%, but blood flow is 75%. আমরা যদি মাসেলের কথা বলি তাহলে তার মাস হচ্ছে 50% and it gets more or less দেখেন 19%, অনেক কম। আর ফ্যাটের পরিমাণ কত? 20%, but it gets less than 6% of the blood flow। আর স্কিন বোন তাদের পরিমাণও কম নয়, 20%, but they get blood flow of 1% or less। সুতরাং এই ছবিটা যদি আমাদের চোখের সামনে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে যখন আমরা ইন্ট্রাভেনাস কোনো অ্যানেস্থেটিক ব্যবহার করি তখন কোন কোন অর্গান সবচেয়ে বেশি পায়। সবচেয়ে বেশি পায় ভেসেল রিচ গ্রুপ, এবং তার মধ্যে রয়েছে আমাদের এবং এইটা কিন্তু আরেকবার লাগবে যখন আমরা কম্পার্টমেন্ট মডেলটা নিজেরা পড়তে যাব বা পড়বো, তখন কিন্তু এটা খুব বেশি প্রয়োজন পড়বে। তো যাই হোক, যে জিনিসটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে রিডিস্ট্রিবিউশন। তাহলে যদি আমরা একটা চার্ট এভাবে আঁকি যে ব্লাডে যে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক ব্যবহার করা হচ্ছে সেটা কিভাবে নেমে আসে, রিডিস্ট্রিবিউশন হোক অথবা অ্যাকুমুলেশন হোক, হয় কেমন করে। এই ছবিটা আমরা নিশ্চয়ই আমাদের জানা আছে। এখানে হচ্ছে পার্সেন্টেজ অফ ডোজ অর্থাৎ ড্রাগ দ্যাট ইজ গিভেন, আর দিস ইজ টাইম। প্রথম দিকে সেকেন্ডের হিসাবে লিখলাম আমরা, এরপর আমরা মিনিটের হিসাবে লিখলাম 1, 2, 4, 8, 16 ইত্যাদি ইত্যাদি, 32 বেরিয়ে গেল। তো আমরা যদি ব্লাড স্যাম্পল গুলো আমরা মানে পরীক্ষার হলে পরীক্ষাগারে যারা এগুলো নেন তারা দেখেছেন যে যেভাবে এই নেমে আসে সেটা হচ্ছে ব্লাড দেওয়ার পরই কয়েক সেকেন্ডের মধ্যে নামতে শুরু করে এবং এটা ক্রমাগত ব্লাড লেভেলটা নেমে যায়। কিন্তু পাশাপাশি ভেসেল রিচ গ্রুপ যেগুলো আছে, ভেসেল রিচ গ্রুপ কয়েক সেকেন্ডের পরেই সেখানে লেভেল বাড়তে শুরু করে, বাড়ে, কয়েক মিনিট পরে সেটা নামতে শুরু করে। এবং মাসল যদি আমরা বলি, মাসল আরো একটু পরে উঠতে শুরু করে এবং যখন ব্লাড লেভেল এবং ভেসেল রিচ গ্রুপের লেভেল নেমে গেছে তখনও কিন্তু মাসলে এটার লেভেল অনেক উপরে থাকে। আর ওই যে সবচেয়ে সার্কুলেশন যাদের কম, সেই ফ্যাট লেভেল, তাদের কিন্তু তারা আস্তে আস্তে দেখা যায় যে এইভাবে বাড়তে থাকে। এবং এই ধরনের পিকচার গুলো খুব ভালো হয় যদি রিপিট ডোজ করা হয়ে থাকে, কেননা এই পিকচার যে সব সময় পাওয়া যাবে তা নয়। অনেক ওষুধ আছে যেমন প্রোপোফলের একটা বড় অংশ হচ্ছে হেপাটিক এবং এক্সট্রা হেপাটিক মেটাবলিজম। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পিকচারটা এটা একটা ডাইনামিক পিকচার, কিন্তু মোর অর লেস জেনারেলি যদি আমরা জিনিসটা বুঝতে চাই তাহলে আমাদের এই যে ছবিটা, এই ছবিটা ভালো করে বোঝা আমাদের দরকার। মাসল, দিস ইজ ফ্যাট, সরি ভুল করলাম তো, হচ্ছে ভেসেল রিচ গ্রুপ, this is muscle and this is fat। তো সুতরাং আপনারা যখন এই চ্যাপ্টারটা পড়বেন আপনারা এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা একটু ভালো করে গ্রুপ সহ বোঝা এবং মনে রাখার চেষ্টা করবেন। এর পরবর্তীতে যে কথাটা আসবে সেটা হচ্ছে যে আমরা যে ইফেক্ট পাই সেই ইফেক্ট পাওয়ার জন্য কয়টা জিনিস দরকার। একটা হচ্ছে
speed of injection, rapid push and slower push. যেমন ধরেন আপনি যদি থাইপেন্টাল শোনা যাচ্ছে? জি স্যার। থায়োপেন্টাল সোডিয়াম আপনারা দেখবেন, যদি কেউ মন দিয়ে পড়ে থাকেন নিশ্চয়ই তার এর মধ্যে জানা হয়ে গেছে, যদি আপনি র্যাপিড পুশ করেন, র্যাপিড পুশ, দেন consciousness goes on very high blood level and wakefulness or consciousness returns also in a high level, which is not expected if you inject the thiopentol in a slower rate. তো স্পিড অফ ইনজেকশন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে স্পিড যদি বাড়িয়ে দেন তাহলে ইনিশিয়ালি দেয়ার ইজ হাই লেভেল অফ প্লাজমা লেভেল হবে, এবং আপনারা জানেন যে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অথবা যে কোনো জায়গায় ওষুধের যে কাজ সেটা ল অফ ম্যাস অ্যাকশন, এটা ফলো করে, ল অফ ম্যাস অ্যাকশন। তার মানেটা হচ্ছে যে এখানে যে ওষুধটা আপনি দিলেন, দিস ইজ ব্রেইন, তাহলে কি হয় এই যে এখান থেকে ব্লাডটা ডিফিউজড হবে, এবং যে ডিফিউশন সেটা কিসের পরে নির্ভর করে? একটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ব্লাডের মধ্যে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে সে যে এরিয়াতে যেতে পারে এবং লো কনসেন্ট্রেশন আছে সেখানেই সে যাবে। এখন ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে যেহেতু যেতে পারে, সুতরাং যদি আমি থাইপেন্টাল সোডিয়ামের কথা বলি তাহলে যতক্ষণ পর্যন্ত এই ভেইনের মধ্যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বেশি আছে সে সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবে। আরেকটা জিনিস এখানে কাজ করবে, সেটা হচ্ছে সলিউবিলিটি, অর্থাৎ যে টিস্যুর মধ্যে এই ওষুধটা সলিউবল সেখানেই সে বেশি যাবে। অর্থাৎ ফ্যাট সলিউবল ওষুধ যদি আমি ব্যবহার করি তাহলে যেহেতু ব্রেইনে লিপিড সলিউবিলিটি বেশি, সুতরাং সেখানে সে দ্রুত যাবে। কিন্তু আমি যদি ব্যবহার করি মরফিন আমরা জানি যে এটা হচ্ছে একটা ওয়াটার সলিউবল ড্রাগ, সুতরাং যতই তার কনসেন্ট্রেশন বেশি থাকুক সে কিন্তু ওই থাইপেন্টাল বা প্রোপোফলের মতো অত দ্রুত ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনে পৌঁছাতে পারবে না। শুধু দুটো জিনিস আমাদের মনে রাখা দরকার, যে একটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, নাম্বার 2 হচ্ছে সলিউবিলিটি অফ দ্য ড্রাগ ইন দ্য ডিজায়ার্ড টিস্যু। যে টিস্যুর কথা আমি ভাবছি সেই টিস্যুর মধ্যে যে তার সলিউবিলিটি কত, এইটা কিন্তু একটা বড় জিনিস। এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা একটা নির্ভর করে আরেকটা জিনিসের উপর, সেটা হচ্ছে ব্লাড ফ্লো। যেখানে ব্লাড ফ্লো বেশি সেখানে দেখবেন যে সলিউবল ড্রাগ যদি হয়, টিস্যু যদি আপটেকেন হয়, তাহলে উভয়ের মধ্যে যে ইকুইলিব্রিয়েশন, সেই ইকুইলিব্রিয়েশন কিন্তু অত্যন্ত দ্রুত হয়। যে উদাহরণ আমি দেখালাম, মরফিন আছে বটে কিন্তু যেহেতু সে সলিউবল না, সহজে সে যেতে পারছে না। সুতরাং এই যে ফ্যাক্টর গুলো আমাদের সামনে আসে সেগুলো আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আলোচনা করব এরপর সেটা হচ্ছে যে আর কি কি ফ্যাক্টর কাজ করে। একটা কাজ করে হচ্ছে ডিগ্রি অফ আয়োনাইজেশন, প্রোটিন বাইন্ডিং, আয়োনাইজেশন মানে আমরা জানি যে কোনো ওষুধ যদি কাজ করতে হয় তাহলে কাজ করে আনআয়োনাইজড
পার্ট। যেমন ধরেন আপনারা যদি থাইপেন্টাল সোডিয়ামের কথা আমরা আলোচনা করি, দেখবেন বইতে লেখা আছে যে ইটস পিকে is equal to 7.6, and when it is prepared, তাহলে এর যে পিএইচ অর্থাৎ পানিতে আপনি যখন ডিজলভ করেন তখন কত হয়? 10.4 অথবা 10.6, যেটাই হোক অসুবিধা নাই। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে পিকে মানে পিকে হচ্ছে it is the pH at which a drug is 50% ionized. আমরা জানি যে থাইপেন্টাল সোডিয়াম একটা উইকলি অ্যাসিডিক ড্রাগ। তাহলে আমরা একটু দেখি, দিস ইজ 7.6, তাহলে এই, আর এখানে হচ্ছে পার্সেন্ট আয়োনাইজড, পার্সেন্ট আনআয়োনাইজড লিখি আমি, পার্সেন্ট আনআয়োনাইজড। তাহলে এই যে 7.6 এ এটা 50% আয়োনাইজড হয়। তাহলে এখানে হচ্ছে 50%। তাহলে দেখেন আমরা যদি কি জানি যে এখানে হচ্ছে 7.8, 8 and so on, এই পাশে হচ্ছে 7.4, 7.2, 7 ইত্যাদি ইত্যাদি। তাহলে ফর অ্যান উইক অ্যাসিড, অ্যাসিড কি হবে? অ্যাসিড কিন্তু অ্যাসিড মিডিয়াতে আনআয়োনাইজড থাকবে বেশি, আয়োনাইজড হবে কম। সুতরাং যদি আমি এইভাবে আঁকি যে এই যদি 50% হয়, যতই সে অ্যালকালাইন মিডিয়াতে যাচ্ছে ততই সে কিন্তু আয়োনাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার আনআয়োনাইজড পার্টটা কমে যাচ্ছে। আর যতই সে অ্যাসিড মিডিয়ার মধ্যে ঢুকছে অর্থাৎ পিএইচ কমে যাচ্ছে ততই তার আনআয়োনাইজেশন বেড়ে যাচ্ছে। এই হচ্ছে পিকচার। আর যদি বেসিক ড্রাগ তাহলে উল্টাটা হতো। এখন এইটা যদি কেউ খুব ইন্টারেস্টেড হন, তিনি এই আয়োনাইজেশনের যে ম্যাথমেটিক্স, এটা কিন্তু এখনকার ক্যালকুলেটর বা স্মার্টফোন দিয়ে খানিকটা আন্দাজ এবং করা সম্ভব। একটা ফর্মুলা আমরা একটু আলোচনা করি, এটা অনেককে ইন্টারেস্টেড করবে এবং হেল্প করবে। সেটা হচ্ছে যে হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন আমাদের জানা আছে। এটা জানি যে আমরা একটা পিএইচ রিলেটেড ইকুয়েশন, সেটা কি? পিএইচ is equal to pK plus for an weak acid, say if we think about কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার সিস্টেম, তাহলে বিষয়টা এইরকম, বাইকার্বনেট বাইকার্বনিক অ্যাসিড। আমি এটা হয়তো পরে আমরা এক সময় ডিটেইলস আলোচনা করব, আজকে আলোচনা করছি আমরা কম। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে দিস ইজ আনআয়োনাইজড পার্ট and this is ionized part. এবং দেখা গেছে যে এই হেন্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনকে কিন্তু ড্রাগ আয়োনাইজেশনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আমরা একটু দেখি, পিএইচ মাইনাস পিকে ইজ ইকুয়াল টু লগ আয়ন বাই লগ আনআয়োনাইজড পার্ট, আয়োনাইজড নন আনআয়োনাইজড পার্ট। আমরা যদি ডিটেইলসে যাওয়ার সুযোগ নাই, 10 to the power pH minus pK is equal to log ion unionized part. দেখেন এখন যদি আমি থাইপেন্টাল সোডিয়ামের হিসাব করি যে 7.4 এ কতখানি সে আয়োনাইজ থাকে, আমাদের একটা স্টেপ বেশি করতে হবে। আমরা জানি যে তার পিকে হচ্ছে 7.6, 10 to the power নিয়ে এলে এখানে লগটা উঠে যায়, চলে আসে আয়োনাইজড বাই আনআয়োনাইজড, সরি 10 to the power -2
তার একটা রেজাল্ট আপনি পাবেন। এখন যে ফর্মুলাটা আপনাকে প্রয়োগ করতে হবে, নিজে নিজেই আপনি এটা করতে পারবেন, যে পার্সেন্ট আয়োনাইজেশন অফ থায়োপেন্টাল ইজ ইকুয়াল টু, আমি রেজাল্টটা পরে বসাচ্ছি, আয়োনাইজড বাই প্লাস আনআয়োনাইজড ইন্টু 100। সুতরাং এখন যদি আপনি ক্যালকুলেটরে একটু হিসাব করেন, তাহলে আপনার এই অঙ্কগুলো আপনি কিন্তু নিজেই করতে পারবেন। 10 টু দি পাওয়ার -2, এটার রেজাল্ট কত আসে? এটা রেজাল্ট আসে হচ্ছে 0.63। তাহলে আপনি যদি এটা আপনার করলে আপনারা দেখবেন যে রেজাল্ট এটাই আসবে। এখন আপনি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করেন, ভুল হচ্ছে 0.63, আমরা আনআয়োনাইজড বলতে বুঝি পূর্ণ অংশটি +1 × 100, তাহলে এর যেটা আসবে 0.63 ডিভাইডেড বাই 1.63 ইন্টু 100, অঙ্ক করেন, করলে চলে আসবে, শিফট করছি কেন, 38। তার মানে যে আপনারা এখন আজকে এই ক্লাসের শেষে যখন বই দেখবেন যে থায়োপেন্টাল সোডিয়ামের অ্যাট বডি পিএইচ 61% ইজ আনআয়োনাইজড। আমরা যে জেনারেল পিপলের ক্ষেত্রে থায়োপেন্টাল ব্যবহার করি, এই যে ক্যালকুলেশনটা করে আসা সম্ভব, তাহলে বোঝাটা অনেকের জন্য আরেকটু গাঢ় দৃঢ় হবে। এবং আমার বিশ্বাস আর কয়েক বছরের মধ্যে আজকে যারা ক্লাস করছেন, তারা ক্লাস নেবেন, তারা যেন আজকেই জিনিসটা চর্চা করে একটু শক্ত করেন, যাতে ভবিষ্যতে, এখন অথবা ভবিষ্যতে যখন তারা সহকর্মী বা জুনিয়রদের পড়াবেন, ভবিষ্যতে ছাত্রদের পড়াবেন, তারা এই জিনিসগুলো তাদের চিন্তা এবং ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারেন। সুতরাং পিএইচ, পিকে এবং পার্সেন্ট অফ আয়োনাইজেশন, এইটা আমরা এইভাবে বইতে বুঝতে পারি। আপনি এমনিও জানতে পারেন যে থায়োপেন্টাল সোডিয়াম যদি আমরা নর্মাল জেনারেল পিএইচ এ ব্যবহার করি, তাহলে তার 61% থাকে আনআয়োনাইজড। কেমন ভাবে আসে সেটা হচ্ছে আমরা হেন্ডারসন-হ্যাসেলব্যাক ইকুয়েশন থেকে আসতে পারি। সেটা হচ্ছে এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন। এখন যদি আপনি পিএইচ আরো কমান, যে একজন পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, অথবা একজন পেশেন্ট দীর্ঘক্ষণ শকে ছিল, তার এই পিএইচটা এখন কমে এসছে, আপনি 7.4 চেঞ্জ করেন, চেঞ্জ করে মেক ইট 7.25, আপনি অঙ্কটা করেন, করে যে রেজাল্ট পেলেন সেই রেজাল্টকে আবার প্লট করেন, সে প্লট করলে কত পার্সেন্ট আয়োনাইজড হবে, দেখবেন যে যতই বেশি পিএইচ কমছে, আমরা জানি যেহেতু এটা অ্যাসিডিক ড্রাগ, সুতরাং তার আয়োনাইজেশন যাবে অনেক অনেক কমে, আনআয়োনাইজড পোরশন বেশি হবে। এই জন্য শক পেশেন্ট অথবা অ্যাসিডোসিস আছে এমন পেশেন্টের অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে দেখবেন সিনিয়ররা বলে অনেক কম ওষুধ দাও, অনেক কম ওষুধ দাও। দেখবেন যে আমরা থায়োপেন্টাল ব্যবহার করি অন এভারেজ 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আপনি দেখবেন 50 to 60 কেজি এক রোগীর জন্য অনেক ক্ষেত্রে 50 to 75 milligram of thiopentol becomes enough to make the patient inducted for intubation, laryngoscopy and intubation. ওই যে আমরা ব্যবহার করি যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্ট এসছে, অথবা পারফোরেশনের পেশেন্ট ছিল, কয়েকদিন ট্রিটমেন্ট পাইনি, আমি বুঝতে পারছি যে পেশেন্ট শকে ছিল, অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে যে আমি যে ওষুধটা কম দেই বা আমরা যে ওষুধটা কম দেই, সেই ওষুধটা কম দেওয়ার কারণ কি, তার পিছনের ব্যাখ্যা হচ্ছে এইটা।
তো আমরা যেহেতু কনসালটেন্ট হব, স্পেশালিস্ট হব, আমাদের কিন্তু এই ব্যাখ্যাগুলো জানা দরকার। একজন টেকনিশিয়ানের সঙ্গে একজন স্পেশালিস্টের পার্থক্য হচ্ছে যে সে সব ব্যাখ্যাটা জানে, আর একজন টেকনিশিয়ান কি করলে কি হয়, কোন পরিস্থিতিতে কি করতে হবে, এইটা সে ভালো জানে। তা আমরা যেমন আলোচনা করলাম পার্সেন্ট অফ আয়োনাইজেশন, আজকে আরেকটা জিনিস আলোচনা করে আমরা শেষ করবো, কারণ প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। সেটা হচ্ছে প্রোটিন বাইন্ডিং। প্রোটিন বাইন্ডিং আমরা যা ওষুধ ব্যবহার করি, অ্যাসিডিক ড্রাগস, বেসিক ড্রাগস। আমরা অ্যাসিডিক ড্রাগ যেগুলো আলোচনা করলাম, থাইপেন্টাল সোডিয়াম, প্রোপোফল, বেনজোডাইজিপিনস, দে আর উইক অ্যাসিডস। বেসিক ড্রাগস এর মধ্যে আছে লোকাল অ্যানেস্থেটিক্স, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ইত্যাদি ইত্যাদি। এখন প্রোটিন বাইন্ডিং যেটা হয় সেটা হচ্ছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন। অ্যালবুমিন বাইন্ড করে অ্যাসিডিক ড্রাগস গুলোর সঙ্গে এবং গ্লোবিউলিন বাইন্ড করে বেসিক ড্রাগস গুলোর সঙ্গে। সুতরাং এমন কোন কন্ডিশন যদি হয় যেখানে অ্যালবুমিন কম আছে, শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করবে অ্যাসিডিক ড্রাগ। তাহলে আমরা থাইপেন্টাল প্রোপোফল নিয়ে চিন্তা করি। তাহলে একজন পেশেন্ট তার অ্যালবুমিন কখন কখন কম আছে এটা আমাদের একটু ভাবা দরকার। সে একজন ম্যাল নিউট্রিশনের পেশেন্ট, তার অ্যালবুমিন কম হবে, ম্যাল নিউট্রিশন। যদি বার্নের পেশেন্ট হয় তাহলে দেখবেন যে তার তো প্রচুর প্রোটিন লস করে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বার্ন। হেপাটিক ডিজিজ, সিরোসিস অফ লিভার, হেপাটিক ডিরেঞ্জমেন্ট, রেনাল কজেস লুজিং প্রোটিনস। তো এই যে এখানে আপনার অ্যালবুমিন লেভেলটা অনেক কমে আসে, অ্যালবুমিন লেভেলটা অনেক কমে আসে। গ্লোবিউলিন কোথায় কোথায় কমে? গ্লোবিউলিন কমে ট্রমা, সার্জারি একটা ট্রমা, বা কোনো যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ট্রমা পেশেন্টের সার্জারি একটা ট্রমা, অ্যানেস্থেসিয়া ইন ওয়ান সেন্স এ ট্রমা অলসো। ইনফেকশন, প্রেগন্যান্সি। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে যখন আমি কোনো ওষুধ প্রয়োগ করছি, বিশেষ করে যে এএসএ গ্রেডিং এর নিচের দিকে, তখন আমি খেয়াল করব যে আসলে তার অ্যালবুমিন কম আছে কিনা। আমি থাইপেন্টাল যে দেব কতটুকু দিব সেটা আমাকে বুঝতে সাহায্য করবে যদি আমি অ্যালবুমিনের বিষয়টা ভাবি। দেখেন প্রোটিন বাইন্ডিং, থাইপেন্টাল সোডিয়ামের প্রোটিন বাইন্ডিং হচ্ছে থাইপেন্টাল সোডিয়াম। প্রোটিন বাইন্ডিং কত? বইপত্রে লেখা আছে 87%। 87% প্রোটিনের সঙ্গে একটা বন্ধন তৈরি করে। আচ্ছা, তাহলে বিষয়টা কি রকম হলো? বিষয়টা হচ্ছে এই যে ব্লাডের মধ্যে আমি থাইপেন্টালকে দিলাম। থাইপেন্টালের একটা হচ্ছে যে আয়োনাইজড হলো পিএইচ এ, আরেকটা হচ্ছে থাকে প্রোটিন বাইন্ডিং হলো। এর বাইরে যে ফ্রি ড্রাগটা আমি পাচ্ছি, ফ্রি ড্রাগ, সেটাই কিন্তু আমার যে এরিয়া অফ বা টিস্যু অফ ইন্টারেস্ট সেখানে গিয়ে কাজ করবে। সুতরাং বিষয়টা কি দাঁড়ায় যে প্রোটিন বাইন্ডিং যখন হয়, প্রোটিন ধরে রাখলো, সে ছাড়ছে না। ছাড়ে কখন? ছাড়ে যখন ফ্রি ড্রাগের পরিমাণ কমে, তখন সে কিছু পরিমাণ ছাড়বে। একটা ইকুইলিব্রেশন এই জন্য থাকে।
তাহলে প্রোটিন বাইন্ডিং যদি হাই হয়, প্রোটিন বাইন্ডিং যদি হাই হয়, তাহলে কি কি করতে হবে? আপনাকে অনেক বেশি হিউজ অ্যামাউন্ট অফ ড্রাগ শুড বি গিভেন, হিউজ অ্যামাউন্ট অর লার্জার অ্যামাউন্ট, হিউজ বলাটা ঠিক হলো না, লার্জার অ্যামাউন্ট অফ ড্রাগ শুড বি গিভেন টু অ্যাচিভ দি ইফেক্ট। আর যদি প্রোটিন বাইন্ডিং কম হয়, তাহলে যে শিডিউল ডোজ ছিল তার চেয়ে কম ডোজ দিলেই চলবে। এখন যে কোনো টিস্যু আপটেকের আরো একটা কথা বলে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে যে আমি প্রথমে খানিকটা বলেছিলাম যে সেটা হচ্ছে যে আমরা জানি যে ব্লাড থেকে যেতে হবে টিস্যুতে ফর অ্যাকশন, এবং সেই যে টিস্যু আপটেক বা টিস্যু কনসেন্ট্রেশন এটা তাহলে ডিপেন্ড করে, একটা হচ্ছে ওই টিস্যু এলাকার ব্লাড ফ্লোটা কেমন, সেই ব্লাড ফ্লোটার পরে নাম্বার 2 হচ্ছে যে তার সলিউবিলিটি কেমন, এই সলিউবিলিটির উপরে। মোটামুটি যদি আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে চাই, তাহলে এটাই হচ্ছে আলোচনা। এর পরের দিন যেটা হয়তো আমরা খানিকটা শুরু করব, সেটা হচ্ছে কম্পার্টমেন্ট মডেল দিয়ে, যেটা আমরা বিভিন্ন রিস্ক গ্রুপ বললাম, ভেসেল রিস্ক গ্রুপ, মাসল এবং ফ্যাট এবং স্কিন এবং বোনস, সেখানে যে 2 কম্পার্টমেন্ট অথবা 3 কম্পার্টমেন্ট ইতিমধ্যে আমরা অনেকে পড়ে ফেলেছি, সেগুলো কি করে খানিকটা সহজে বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের আগামী শুক্রবারের আলোচনা হবে। তারপরে আমরা স্ট্রাকচার, আজকে আর আমরা প্রোপোফলের স্ট্রাকচারটা আলোচনা করলাম না। স্ট্রাকচার অফ প্রোপোফল এবং স্ট্রাকচার অফ কেটামিন, এই দুটো আমার আপনাদের সামনে হাজির করার ইচ্ছা আছে। আমার বিশ্বাস যে খানিকটা আপনারা এতে বুঝতে পারবেন, এবং সেটা আপনাদের যখন বই পড়তে যাবেন, বই পড়তে খানিকটা আপনাদেরকে হেল্প করবে। একই সঙ্গে আমরা হাফ লাইফ সম্পর্কে আলোচনা করব, হাফ লাইফের লিমিটেশন এবং কনটেক্সট সেন্সিটিভ হাফ লাইফ বলতে কি বোঝায়, এবং আমরা যে কন্টিনিউয়াস ইনফিউশন ব্যবহার করি, সেই ইনফিউশনের ক্ষেত্রে আমাদের কি কি জেনে রাখা দরকার, সেগুলো আমরা আলোচনা করতে পারবো বলে আমার বিশ্বাস। তো আজকের মতো এখানেই শেষ করি। যদি কোনো প্রশ্ন থাকে বলা যায়, তারপরে কাজ শেষ করে দিলে হবে। শোনা যাচ্ছে? আবার গেছে নাকি? হ্যাঁ, স্টপ। শোনা যাচ্ছে? আরো কি কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন করতে চান আগামী ক্লাসেও করা যাবে, অথবা আগাম জানিয়ে দিলে সবচেয়ে ভালো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আগামী ক্লাসেও করা সম্ভব, আগাম জানিয়ে দিলে আরো ভালো। তাহলে ইন টোটো এক্সাক্ট অ্যান্সার এটা দেওয়া সম্ভব। অনেক সময় এক্সটেম্পো উত্তর দিলে কোনো তথ্য মিস হতে পারে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে তেমন কোনো প্রশ্ন নেই। একটু অসুবিধা হলেও তাহলে আগামী এই রমজান মাসটা শুক্রবারে ক্লাস করতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়েলকাম স্যার।
হুম, হুম।